Welcome, dear friends. Today I am going to discuss a wonderful sonnet, The Poetry of Earth, written by the world famous romantic poet জন কিটস। দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবি জন কিটস চিরসুন্দরের কবি বলে পরিচিত। তিনি ছিলেন যথার্থই প্রকৃতির কবি। প্রকৃতির মধ্যেই তিনি অনুসন্ধান করেছেন সুন্দরকে, অনুসন্ধান করেছেন সত্যকে। তাই তিনি বলতে পেরেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। জন কিটস 1795 সালের 31শে অক্টোবর লন্ডনের মুরগেটে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা টমাস কিটস এক সম্ভ্রান্ত ব্যক্তির আস্তাবল রক্ষক হয়ে কাজ করেন। মা ফ্রান্সিস জেনিংস কিটস ওই আস্তাবলেরই মালিকের মেয়ে। জন কিটস শৈশবে স্থানীয় ডেম স্কুলে পড়াশোনা শুরু করেন। তারপর 7 বছর বয়সে এনফিল্ডের জন ক্লার্ক স্কুলে তাকে ভর্তি করে দেওয়া হয়। যখন 9 বছর বয়স তখনই তিনি প্রথম দুর্ভাগ্যের সম্মুখীন হন। তার বাবা ঘোড়ার পিঠের থেকে পড়ে গিয়ে মারা যান। তারপরই মা রলিগুস নামে এক ব্যক্তিকে বিয়ে করে পালিয়ে যান। কি দুর্ভাগ্যের জীবন কিটসের। পরে বিবাহ বিচ্ছেদ করে তার মা সংসারে ফিরে এলেও যক্ষার মতো রাজরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিটসের জীবনে আরও এক আঘাত নেমে আসে। এরপর কিটস মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে তরুণ কবি লে হান্টের সঙ্গে তার পরিচয় হয়। কিটসের কবিতা পড়ে তিনি মুগ্ধ হন। তিনি কিটসকে কবিতা রচনায় উৎসাহিত করেন। কিটস ডাক্তারি পড়া ছেড়ে কবিতা লেখায় মগ্ন হয়ে পড়েন। তার প্রথম কবিতাটি লে হান্টের পত্রিকাতেই প্রকাশিত হয়। কিন্তু দুর্ভাগ্য কবির পিছু ছাড়েনি। 1818 সালের 1 ডিসেম্বর তার আদরের ভাই টম সেই যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে কিটস চলে আসেন তার বন্ধু চার্লস ব্রাউনের হ্যাম্পস্টেডের বাসায়। এবার একটু আলোর ঝিলিক। কবির জীবনে আসে ফানি ব্রন নামে এক সুন্দরী মহিলা। কবি তাকে বিয়ে করেন। কিন্তু কি দেয় আর্থিক অনটন। অর্থের জন্য কবি লড়াই করতে শুরু করেন একের পর এক কবিতা লিখতে। এই সময় তার সবচেয়ে সুন্দর কবিতাগুলি রচিত হয়। ইতিমধ্যেই কবির শরীরে যক্ষা রোগের বীজ বাসা বেঁধেছে। ফানি তার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। শারীরিক এবং মানসিকভাবে কবি বিপর্যস্ত হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য কবিকে অবশেষে ইতালিতে নিয়ে যাওয়া হয়। রোমে তার চিকিৎসা শুরু হয়, কিন্তু সুস্থ হতে আর পারেননি। 1821 সালের 23শে ফেব্রুয়ারি রোমে রাত 11টায় বন্ধু জোসেফ সেভার্নের কোলে মাথা রেখে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনে এত বেশি দুঃখ কষ্ট পেয়েছেন যে সেই দুর্বিষহ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে কবি প্রকৃতিকে আঁকড়ে ধরেছেন। তাই তিনি হয়ে উঠেছেন প্রকৃতির কবি, হয়ে উঠেছেন সুন্দরের পূজারী। 1817 খ্রিস্টাব্দে মোট 30টি কবিতা ও সনেটের সমন্বয়ে কবির প্রথম কাব্য পোয়েমস
প্রথম প্রকাশিত হয়। তারপর একে একে এন্ডিমিয়ন, ইভ অফ সেন্ট অ্যাগনেস, ল্যামিয়া, ইসাবেলা অর দ্য পট অফ বাসিল প্রভৃতি কাব্যগ্রন্থ প্রকাশিত হতে থাকে। ওড টু এ নাইটেঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ম, ওড টু মেলানকলি প্রভৃতি উৎকৃষ্ট 18টি ওড জাতীয় কবিতাও এ প্রসঙ্গে উল্লেখের দাবি রাখে। এছাড়া রয়েছে তার বিখ্যাত অসমাপ্ত একটি মহাকাব্য হাইপেরিয়ান। কবি মোট 58টি সনেট লিখেছিলেন। এগুলির মধ্যে প্রথম 42টি সনেট পেত্তাক্কীয় রীতিতে এবং পরের 16টি সনেট শেক্সপিয়রীয় রীতিতে রচনা করেন। আমাদের পাঠ্য দ্য পোয়েট্রি অফ আর্থ সনেটটিও পেত্তার্কীয় রীতিতে রচিত। এটি রচনা করেন 1816 খ্রিস্টাব্দে আর প্রকাশিত হয় 1817 খ্রিস্টাব্দে পোয়েমস কাব্যগ্রন্থে। কবিতাটির আসল নাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, পরে নাম দেওয়া হয় দ্য পোয়েট্রি অফ আর্থ। কবিতাটি রচনার পেছনে একটা গল্প আছে। কবি লে হান্ট একদিন গ্রাসহপার এবং ক্রিকেটকে নিয়ে একটি কবিতা লেখার প্রতিযোগিতায় কবি কিটসকে আহ্বান জানান। কবি কিটস রাজি হয়ে যান। দুজনেই কবিতা লেখার পর হান্ট যখন কিটসের কবিতাটি পড়েন, তার প্রথম লাইনটি পড়েই এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি পরাজয় স্বীকার করেন এবং কিটসকে বলেন, একজন প্রথম শ্রেণীর কবি। এবার কবিতাটা পড়ি। কবিতাটির নাম দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা। কবিতার প্রথম লাইনটি দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আসলে কবি প্রকৃতির রূপ, রস, গন্ধ, শব্দ প্রাণ ভরে উপভোগ করেছেন। তাই আর্থ কবির কাছে সামগ্রিকভাবে প্রকৃতি হয়েই ধরা পড়েছে। তাহলে আর্থ মানে আমরা ধরে নেব প্রকৃতি। আর পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা। তো পোয়েট্রির মধ্যে যখন লয় থাকে, তাল থাকে, পোয়েট্রি যখন ছন্দময় হয়ে ওঠে, তখন তা কবির কাছে আর কবিতা থাকে না, হয়ে ওঠে গান। তা পোয়েট্রি অফ আর্থ তাহলে মানেটা হচ্ছে প্রকৃতির গান। আসলে কবিতাটির মূল সুরই তাই, প্রকৃতির গান। প্রকৃতির পূজারী, প্রকৃতির প্রেমিক জন কিটস প্রকৃতির রাজ্যে শুনতে পেয়েছেন প্রকৃতির গান। প্রকৃতির প্রবহমান বাতাসের মধ্যে, পাতা নড়ার মধ্যে, পাখির গানের মধ্যে, ঘাস ফড়িংয়ের ডাকের মধ্যে, ঝিঝি পোকার ডাকের মধ্যে। তো কবিতার সুর সেই প্রকৃতির গান। কবিতার নাম তাই দ্য পোয়েট্রি অফ আর্থ। আর আমাদের প্রথম লাইনটিতেও কবি স্পষ্টভাবে উচ্চারিত করেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। প্রকৃতির গান কখনো মরে না, প্রকৃতির গানের কখনো মৃত্যু হয় না। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown mead. কি বলছে? যখন সমস্ত পাখিরা উত্তপ্ত রৌদ্রে অবসন্ন হয়ে পড়ে, when all the birds are faint, faint মানে অবসন্ন হয়ে পড়া, ক্লান্ত হওয়া। যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, উইথ দ্য হট সান, উত্তপ্ত রৌদ্রে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, শীতল গাছগুলোর মধ্যে লুকিয়ে পড়ে,
সারা বছর তো পাখিরা গান গায়, কিন্তু এই গ্রীষ্মকালে প্রচণ্ড রৌদ্রের দাবদাহে পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। দে বিকাম ফেইন্ট and at that time they hide in cooling trees. তখন কি গান বন্ধ হয়ে যাবে? না, তখনও এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর চলবে, একটা গান চলবে। কার গান? দ্যাট ইজ দ্য গ্রাস অফ আর্থ, অ্যাপোস্ট্রোফেসিস, দ্যাট ইজ দ্য গ্রাস অফ আর্থ। ওটা ঘাস ফড়িংয়ের গান। তার মানে যে গান পাখি সারা বছর ধরে গাইছিল, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন অবসন্ন হয়ে শীতল গাছের মধ্যে লুকিয়ে গান বন্ধ করে দেয়, তখন সেই গানের নেতৃত্ব নেয় গ্রাস হপার, ঘাস ফড়িং। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, তখন একটি গান চলতে থাকবে ঝোপ থেকে ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মর্ন মেড, সদ্য ছাঁটা তৃণভূমির চারপাশে, দ্যাট ইজ দ্য গ্রাস হপার, এটা হয় ঘাস ফড়িংয়ের গান। হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হি টেকস দ্য লিড উইথ হিজ ডিলাইটস। পড়ো, সে নেতৃত্ব নেয় আনন্দের সঙ্গে। গ্রীষ্মকালে ঘাস ফড়িংয়ের কষ্ট হয় না, বরং সে আনন্দে মেতে ওঠে। তাই আনন্দের সঙ্গে হি টেকস দ্য লিড, সে আনন্দের সঙ্গে নেতৃত্ব নেয় সেই গানের। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতার মধ্যে, হি হ্যাজ নেভার ডান, সে কখনো হাল ছেড়ে দেয় না। হি হ্যাজ নেভার ডান, সে কখনো হাল ছেড়ে দেয় না, সে শক্ত করে হাল ধরে প্রকৃতির গান চালিয়ে নিয়ে যায়। বাট ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, এবং আনন্দ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, মনোরম আগাছার নিচে সহজেই সে বিশ্রাম নেয়। হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, সেও ক্লান্ত হয়ে পড়ে, তখন হি রেস্ট, সে বিশ্রাম নেয়, অ্যাট ইজ, সহজেই। কোথায়? বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। এই দেখো, এই 8টা লাইন, 1 2 3 4 5 6 7 8, এই 8টা লাইনে আমরা পেলাম যে পাখি সারা বছর গান গেয়ে যায়। যখন গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে সে ক্লান্ত হয়ে পড়ে, সে শীতল গাছের মধ্যে লুকায়, তখন গান থেমে যাওয়ার কথা, কিন্তু সেই গান থামে না। প্রকৃতির গানের নেতৃত্ব নিয়ে যায় গ্রাস হপার, ঘাস ফড়িং। কিন্তু সেও আনন্দ করতে করতে, গান গাইতে গাইতে একসময় ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কিছু মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়, তখনও গান থেমে থাকে না। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কবিতার মূল সুর এটা। প্রকৃতির গান কখনো বন্ধ হয় না, সিজ, থেমে যাওয়া। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, প্রকৃতির গান কখনো থেমে যায় না। কে নেই নেতৃত্ব? অন এ লোড উইন্টার ইভিনিং, নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন তুষার সৃষ্টি করে একটি নীরবতা। শীতের সন্ধ্যা, চারিদিক সব জানলা দরজা বন্ধ করে, পাখিরা কুলায় ফেরে, কীটপতঙ্গরা বাসায় ফেরে, সেই সময় প্রকৃতির রাজ্যে নীরবতা দেখা যায়। সেই নীরবতা সৃষ্টি করে কে? ফ্রস্ট, তুষার। তো যখন এই নিঃসঙ্গ সন্ধ্যায় তুষার নীরবতা সৃষ্টি করেছে, তখনও গান থেমে থাকে না। ফ্রম দ্য স্টোভ, উনুনের থেকে, শীতে সব ঘর গরম করার জন্য বৈদ্যুতিক হিটার চালু করে, গ্রামে গঞ্জে মাটির উনুন
তৈরি করে ঘর গরম করে, তো সেই চুল্লির কাছে যেখানে গরম পরিবেশ, সেখানে দেয়ার থ্রিলস, সেখানে তীক্ষ্ণ চিৎকার শোনা যায়। কে? দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান। দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সেই ঝিঝি পোকা গান শুরু করে। তাহলে পাখিরা গান গায় প্রচণ্ড দাবদাহে, সে একসময় গান বন্ধ করে দেয়, সেই গানের নেতৃত্ব নেয় গ্রাস হপার, ঘাসফড়িং, সেও একসময় ক্লান্ত হয়ে পড়ে, তখন গান চালিয়ে নিয়ে যায় ঝিঝি পোকা। রি 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 করে গান চলে, প্রকৃতির গান কখনোই থেমে যায় না। আর সেই সময় and seems to one androgynous half lost, শীতের উনুনের ধারে বসে বসে একটা ঝিমুনি আছে, তন্দ্রা ভাব আছে, তখন অনেক অর্ধমগ্ন অবস্থা, হারিয়ে যায় অর্ধেকটা নিজে। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনো একজনের মনে হয়, and seems মনে হয় to one, একজনের, কোন একজনের, who is androgynous half lost, যে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে, অর্ধমগ্ন অবস্থায় রয়েছে, আধো ঘুম আধো জাগরণ, তার মনে হয় দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিল, কিছু তৃণাচ্ছাদিত পাহাড়ের মধ্যে সেই ঘাস ফড়িংয়ের গান যেন ভেসে আসছে। তার মনে হয় ঝিঝি পোকার গানকেও ঘাস ফড়িংয়ের গান, যেন ঘাস ফড়িংই গাইছে। এইভাবে প্রকৃতির গান চলতে থাকে। প্রকৃতির গান কখনো থামে না। কবিতাটির মূল সুরই তাই। কবি কিটস প্রকৃতির পূজারী, প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে আশ্রয় করেই তার জীবন, তাই প্রকৃতির গান তিনি প্রাণ ভরে উপভোগ করেন। কবিতাটিতে কবির সেই বার্তাই প্রতিধ্বনিত হয়েছে। পরিষ্কার।